সন্ধ্যার পর গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। চারদিক যেন হঠাৎ অন্ধকারে ঢেকে যায়। কেবল মাঝে মাঝে শেয়ালের ডাক বা ঝিঝি পোকার শব্দে সেই নীরবতা ভাঙে। এই গ্রামেই থাকেন রওশন আর তার একমাত্র ছেলে সায়েম। স্বামীকে হারানোর পর থেকেই রওশনের পৃথিবী বলতে কেবল সায়েম। ছেলেকে আঁকড়ে ধরে তিনি বেঁচে আছেন। রওশন মাঝে মধ্যেই ভাবেন জীবনটা কত অদ্ভুত। যে মানুষটা প্রতিদিনের ভরসা, হঠাৎ এক সকালে তাকে হারিয়ে ফেলতে হয়। কিন্তু দুঃখের মাঝেও উপহার হয়ে আসে এক সন্তান। সায়েম আমার একমাত্র সম্বল। ছেলেটি এখন ক্লাস 7-এ পড়ে। শান্ত ও লাজুক স্বভাব। ওকে নিয়েই রওশনের সমস্ত জগৎ। কিন্তু সমস্যা হলো রওশনের ভাই বোনেরা, যারা একই গ্রামে থাকে, তারা রওশনকে কখনোই ভালো চোখে দেখে না। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। স্বামী মারা যাওয়ার পর যখন তিনি বাবার বাড়িতে ফিরে আসেন, তখন ভাইদের স্ত্রীদের মনে অস্বস্তি শুরু হয়। ভাবিরা প্রায়ই ফিসফিস করে বলতো, একজন বিধবা এসে আমাদের ঘরে থাকবে, খাবে, আবার তার ছেলের খরচও আমাদের দিতে হবে। রওশনের বাবা তখন বেঁচে ছিলেন। তিনিই বলেছিলেন, আমার মেয়ে আমার ঘরেই থাকবে, তার ছেলে আমার নাতি, আমি ওদের দেখাশোনা করব। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় অল্প দিনের মধ্যেই বাবা মারা যান। সেই থেকে রওশন আর সায়েম যেন পৃথিবীতে একা। ভাইদের ঘরে জায়গা না পেয়ে তারা আলাদা এক কাঁচা ঘরে থাকতে শুরু করে। দিন চলে যায়। রওশন সেলাই করে, অন্যের বাড়িতে রান্নার কাজ করে, আর কখনো ধান কাটার মৌসুমে কাজ করে কোনো মতে সংসার চালান। আর সেই সামান্য টাকাতেই সায়েমের পড়াশোনার খরচ মেটান। রওশন সারাদিন কষ্ট করেন, তবু রাতে ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে ভোলেন না, তুই একদিন অনেক বড় হবি সায়েম। আমার দুঃখের কোনো হিসাব তখন আর থাকবে না। সায়েম তখন মায়ের চোখের দিকে তাকিয়ে ছোট্ট গলায় বলে, মা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব, তুমি কেঁদো না। এই কথাগুলোই রওশনের বেঁচে থাকার শক্তি। কিন্তু সমস্যা এক জায়গায় থেকেই যায়। রওশনের ভাইয়েরা চায় সায়েম যেন পড়াশোনা না করে কাজকর্ম শুরু করে। তারা বলতো, ছেলেটাকে স্কুলে পাঠিয়ে কি হবে, শেষমেশ তো কৃষিকাজই করতে হবে, বরং এখন থেকেই মাঠে পাঠাও, উপকার হবে। কিন্তু রওশন জেদ ধরলেন, আমার ছেলে পড়াশোনা করবে, আমি হাড়ভাঙা পরিশ্রম করব, তবু ওর পড়া বন্ধ হবে না। এই জেদই তাকে আলাদা করে রেখেছে। এভাবেই বছর গড়িয়ে যায়। সায়েম যখন ক্লাস 8-এ উঠল, তখন হঠাৎ একদিন অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। রওশন লক্ষ্য করলেন, রাতে তিনি শুতে গেলেই হঠাৎ অস্বাভাবিক ঘুমে ঢলে পড়েন। আর সকালে ঘুম ভাঙলে শরীরটা অবশ হয়ে থাকে, মাথা ঝিমঝিম করে, এমনকি মাঝে মাঝে জামাকাপড়ে অদ্ভুত দাগ লেগে থাকে। প্রথম তিনি ভেবেছিলেন এটা হয়তো অতিরিক্ত কাজের কারণে হচ্ছে। কিন্তু ধীরে ধীরে বিষয়টা সন্দেহজনক মনে হতে লাগল। কারণ তিনি দেখলেন সায়েমও প্রতিদিন সকালে অদ্ভুতভাবে ক্লান্ত থাকে। চোখ লাল, মুখ শুকিয়ে গেছে, যেন সারা রাত ঘুমায়নি। রওশনের ভেতরে ভয় জমতে শুরু করল। এমন কেন হচ্ছে? আমার ছেলেটা কি কোনো কষ্ট পাচ্ছে? এক রাতে রওশন সিদ্ধান্ত নিলেন, আজ তিনি ছেলের দেওয়া দুধ খাওয়ার ভান করবেন, কিন্তু সত্যিই খাবেন না। কারণ প্রতিদিন রাতেই সায়েম নিজ হাতে মাকে দুধ গরম করে খাইয়ে দেয়। সেদিন তিনি দুধ মুখে নিয়েই পাশের ঘরে ফেলে দিলেন। তারপর ঘুমানোর ভান করে শুয়ে থাকলেন। মাঝরাতে তিনি শুনলেন সায়েম ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রওশনের বুক ধড়ফড় করতে লাগল। তিনি চুপচাপ পায়ের শব্দ অনুসরণ করে উঠানের দিকে গেলেন। দেখলেন সায়েম কারো সঙ্গে কথা বলছে, কিন্তু অন্ধকারে মানুষটিকে স্পষ্ট দেখা গেল না, কেবল ফিসফিস শব্দ। সায়েম বলছিল, মা যেন কিছু বুঝতে না পারে, ওকে ঘুম পাড়ানো দরকার।
এই কথাগুলো শুনে রওশনের শরীর কেঁপে উঠল। পরদিন সকালে তিনি ছেলেকে কিছুই বলেননি, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত ভয় জমে গেল। আমার ছেলে কেন আমাকে এভাবে ঘুম পাড়ায়? ও কার সঙ্গে গোপনে কথা বলে? প্রতিদিনই তিনি নতুন নতুন রহস্য খুঁজে পান। কখনো জামায় অদ্ভুত দাগ, কখনো শরীর অবশ, কখনো ছেলের চোখে অজানা ভয়। এদিকে গ্রামে কানাঘুষা শুরু হয়েছে। কেউ কেউ বলছে রওশনের ছেলেটা নাকি মাঝরাতে কারো সঙ্গে দেখা করে। কেউ বলছে ও নাকি অশরীরীর ছায়ার সাথে মিশে গেছে। রওশন এসব গুজবে কান দেন না, তবু ভেতরে ভেতরে দুশ্চিন্তায় ভোগেন। একদিন দুপুরে তিনি বাড়ির পাশের পুকুরে কাপড় ধুচ্ছিলেন। তখন পাশের বাড়ির জাহেদা খালা এসে বললেন, বোন, শুনছিস? তোর ছেলেকে নাকি কাল রাতে মাঠের দিকে দেখা গেছে। রওশন অবাক হয়ে বললেন, মাঠে? রাতের বেলা? জাহেদা খালা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, অনেকেই বলেছে। ও একা নয়, কারো সাথে ছিল। রওশনের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। তাহলে সত্যিই কিছু হচ্ছে। সেদিন রাতে আবারও তিনি দুধ খাওয়ার ভান করলেন। এবার ঘুম ভান করতে করতেই চোখ আধখোলা রাখলেন। মাঝরাতে হঠাৎ দেখলেন সায়েম মশারির ভেতর থেকে বেরিয়ে আসছে, হাতে ছোট্ট একটা ব্যাগ। ধীরে ধীরে দরজা খুলে বাইরে গেল। রওশন নিঃশব্দে ওর পিছু নিলেন। বাড়ির পাশের বটগাছটার দিকে যেতেই দেখলেন এক অচেনা লোক দাঁড়িয়ে আছে। সায়েম তার হাতে কিছু দিল, আর লোকটি ওকে কিছু প্যাকেট ধরিয়ে দিল। রওশন ঠক ঠক করে কাঁপতে লাগলেন। আমার ছেলে কিসের লেনদেন করছে? এটা কি ওষুধ? ভোর হলে তিনি সায়েমকে ডাকলেন, বাবা, তুমি রাতে কোথায় গেলে? সায়েম মায়ের চোখের দিকে তাকাল না, শুধু বলল, কিছু না মা, পড়াশোনার জন্য কিছু বই কিনতে হবে, তাই। কিন্তু রওশন বুঝলেন ছেলে মিথ্যা বলছে। এইভাবে একের পর এক রহস্য জমতে লাগল। রওশন দিনভর কাজ করতে যেতেন, আর রাতে ছেলের অদ্ভুত আচরণ লক্ষ্য করতেন। তিনি একদিন সিদ্ধান্ত নিলেন, এবার আমি পুরো সত্যি জানব। ছেলের উপর আস্থা আছে, তবু এই গোপন রহস্য আমাকে কুরে কুরে খাচ্ছে। এভাবেই গল্প ধীরে ধীরে জটিল হতে থাকে। সায়েমের চোখের নিচে কালো দাগ, মুখ শুকনো, ক্লাসে ঠিকমতো মনোযোগ নেই। শিক্ষক পর্যন্ত এসে রওশনকে বললেন, আপনার ছেলে আগের মতো নেই, পড়াশোনায় মন দিচ্ছে না। রওশনের মাথা ঝিমঝিম করতে লাগল। আমার ছেলে কেন এমন হয়ে যাচ্ছে? কে ওকে এভাবে পরিবর্তন করছে? কিন্তু তিনি তখনও জানেন না এই রহস্যের ভেতরে লুকিয়ে আছে এমন এক সত্যি যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কারণ সায়েমের প্রতিটি পদক্ষেপ আসলে কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে আছে এমন এক পরিকল্পনা যা রওশনের চোখে জল এনে দেবে। রওশন সেদিন রাতের দৃশ্য দেখার পর থেকেই ভেতরে ভেতরে ভয় পেতে লাগলেন। ছেলে যেভাবে গোপনে কোনো অচেনা লোকের সঙ্গে লেনদেন করছে তা একেবারেই স্বাভাবিক নয়। পরদিন সকালে তিনি ইচ্ছা করে ছেলের ব্যাগটা ঘাঁটলেন। ভেতরে কিছু খাতাপত্র ছিল ঠিকই, কিন্তু সাথে ছোট ছোট প্যাকেটও ছিল। সেগুলোতে কি আছে তিনি বুঝতে পারলেন না। হঠাৎ পিছন থেকে সায়েম এসে দাঁড়াল। মা, তুমি আমার ব্যাগে হাত দিচ্ছ কেন? রওশন অপ্রস্তুত হয়ে গেলেন। না, আমি শুধু কাপড় ভাঁজ করছিলাম। সায়েম কিছু না বলে ব্যাগটা টেনে নিয়ে গেল। তার চোখে এমন এক কৌতূহলী দৃষ্টি যা রওশনের বুক কাঁপিয়ে দিল। সন্ধ্যায় রওশন পাশের বাড়ির জাহেদা খালাকে ডেকে ফিসফিস করে বললেন, খালা, আমি খুব চিন্তায় আছি। আমার ছেলে রাতে কোথায় যায় জানি না। জাহেদা খালা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বোন, আমিও তো ওকে কয়েকবার দেখেছি, কিন্তু ভেবেছি হয়তো কারো সঙ্গে খেলা করে। তবে তোর ছেলেটার চেহারায় এখন অন্যরকম ভাব আছে, সাবধান থাকিস। রওশন তখন ঠিক করলেন সত্যি উদ্ঘাটন করতেই হবে। একদিন রাতে তিনি লুকিয়ে সায়েমের পিছু নিলেন। আগের মতোই ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে বটগাছের কাছে গেল। সেখানে আগের সেই অচেনা লোক দাঁড়িয়ে ছিল। রওশন এবার একটু কাছে গিয়ে স্পষ্ট শুনলেন কথোপকথন। লোকটি বলছে, তুই ঠিকমতো কাজ করছিস তো? ওকে ঘুম পাড়ানো খুব জরুরি। সায়েম মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ মা, কিছু টের পায়নি এখনো,
কিন্তু আমি আর পারছি না। লোকটি হেসে বলল, মনে রাখিস, তোর মাকে যদি কিছু বলে ফেলিস তবে বিপদে পড়বি। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত চুপ থাকতে হবে। রওশনের মাথায় যেন বাজ পড়ল। আমার ছেলে আমাকে কেন ঘুম পাড়াচ্ছে? ওকে বাধ্য করছে কারা? তিনি কাঁপতে কাঁপতে ফিরে গেলেন। পরদিন রওশন ছেলের সাথে সরাসরি কথা বললেন। সায়েম, তুই আমাকে কিছু লুকাচ্ছিস কেন? রাতে বাইরে যাস? সায়েম কিছু না বলে চুপ করে থাকল। তারপর নিচু গলায় বলল, মা, তুমি এখন কিছু জানো না। সময় হলে আমি সব বলবো। রওশন চোখের জল আটকাতে পারলেন না। তুই আমার বুকের সন্তান, তোর থেকে কিছু গোপন থাকবে কেন? সায়েম আবারও কিছু বলল না। দিন কয়েক পরে গ্রামের লোকজনের কানাঘুষা আরো বেড়ে গেল। কেউ বলল, রওশনের ছেলে হয়তো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। কেউ বলল, ওকে নাকি অশরীরীরা ব্যবহার করছে। রওশনের কান পর্যন্ত সবই পৌঁছাল। তিনি ভেতরে ভেতরে দমে গেলেন। এক রাতে তিনি সাহস করে বটগাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। এবারও সায়েমেল, তবে এবার দৃশ্যটা ভিন্ন। অচেনা লোকটির হাতে মোটা টাকা। সে সায়েমকে দিল আর বলল, দেখ, এই টাকাগুলো দিয়ে তোর মাকে ভালো খাওয়াবি, কিন্তু তাকে কিছু টের পেতে দিবি না। সায়েম টাকা নিয়ে মাটির দিকে তাকিয়ে বলল, আমার মা যেন কষ্ট না পায়, এই শর্তেই আমি কাজ করছি। লোকটি হেসে উত্তর দিল, কষ্ট পাবে না, তবে আমাদের কাজ শেষ হলে সব বুঝবি। রওশনের বুকের ভেতর ঝড় বয়ে গেল। আমার ছেলে টাকা পাচ্ছে, কিন্তু কিসের বিনিময়ে? পরদিন তিনি ছেলেকে আবার জিজ্ঞেস করলেন, এই টাকাগুলো কোথা থেকে আনিস? সায়েম এবারও এড়িয়ে গেল, কিন্তু রওশন তার মুখে দৃঢ়তা লক্ষ্য করলেন। মা, তুমি শুধু বিশ্বাস রাখো, আমি যা করছি সব তোমার জন্য। রওশনের চোখ ভিজে উঠল। আমার জন্য? তাহলে আমাকে লুকিয়ে কেন করছিস? সায়েম কাঁপা গলায় বলল, কারণ তুমি জানলে ভেঙে পড়বে। এরপর একদিন ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত ৩টার দিকে রওশন হঠাৎ শব্দ শুনে জেগে উঠলেন। দরজার বাইরে তাকিয়ে দেখলেন কিছু লোক সায়েমকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। তিনি চিৎকার করে বললেন, আমার ছেলেকে ছেড়ে দাও, কিন্তু লোকগুলো অন্ধকারে মিলিয়ে গেল। রওশন প্রাণপণে ছুটলেন, কিন্তু কোথাও সায়েমকে খুঁজে পেলেন না। ভোর হয়ে গেল। গ্রামে হুলুস্থুল পড়ে গেল। সবাই বলতে লাগল, রওশনের ছেলেকে অপহরণ করেছে। রওশন বুক চাপড়ে কাঁদতে লাগলেন, হায় আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দাও। দুদিন পর হঠাৎ সায়েম ফিরে এল। শরীর ভেঙে পড়েছে, চোখ লাল, মুখ শুকিয়ে গেছে। রওশন তাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, কোথায় ছিলি তুই? সায়েম ফিসফিস করে বলল, মা, আমি তোমার কাছে সব খুলে বলবো। সেদিন রাতে সায়েম মাকে সব বলল। মা, কিছু লোক আমাকে ব্ল্যাকমেইল করেছে। তারা বলেছিল, যদি আমি তাদের জন্য কাজ না করি তবে তোমাকে ক্ষতি করবে। তাই বাধ্য হয়েই আমি তোমাকে ঘুম পাড়াতাম, যাতে তুমি কিছু টের না পাও। রওশনের বুক কেঁপে উঠল। কি কাজ করতে হতো তোকে? সায়েম চোখ ভিজিয়ে বলল, তারা আমাকে দিয়ে মাদকের প্যাকেট লুকিয়ে রাখতে চাইতো। আমি চাইতাম না, কিন্তু তারা তোমাকে মেরে ফেলার হুমকি দিত। তাই আমি ভয়ে রাজি হতাম। রওশনের মাথা ঘুরে গেল। হায় আল্লাহ, আমার ছেলেকে এমন কাজে জড়িয়েছে। কিন্তু সায়েমের চোখে তখন দৃঢ়তা। মা, আমি আর ওদের জন্য কিছু করব না। আমি পুলিশের কাছে যাব। রওশন ভয়ে আঁতকে উঠলেন। না বাবা, ওরা আমাদের মারবে। সায়েম মায়ের হাত ধরে বলল, মা, আমরা সত্যিই যদি চুপ থাকি তাহলে সারা জীবন কষ্ট পাব। তুমি আমাকে বিশ্বাস করো। পরদিন সায়েম থানায় গেল, সব খুলে বলল। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল। কিছুদিনের মধ্যেই সেই চক্র ধরা পড়ল। গ্রামে হইচই পড়ে গেল। সবাই অবাক হয়ে গেল, যে ছেলেকে আমরা সন্দেহ করতাম সেই আসলে আমাদের বাঁচাল। রওশনের চোখ ভিজে গেল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে বললেন, তুই আমার সত্যিকারের গর্ব। তুই মিথ্যা পথে হাঁটিসনি, বরং আমাদের জন্য দাঁড়িয়েছিস। সায়েম মায়ের কাঁধে মাথা রেখে বলল, মা, আমি তোমার জন্য সব করেছি। তুমি কষ্ট পাবে ভেবে কিছু লুকিয়েছিলাম, কিন্তু আজ থেকে আর কোনো গোপন থাকবে না।
রওশনের বুক ভরে গেল শান্তিতে। আমার ছেলে আলোর পথে হাঁটছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। গল্পের শেষ বার্তা, মায়ের ভালোবাসা আর ছেলের সততা যে কোনো অন্ধকারকে পরাজিত করতে পারে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে ভয় আসবে, কিন্তু সত্যি শেষ পর্যন্ত জয়ী হয়। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।